আজ আমি শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা অলৌকিক নামক গল্পটি। বর্ষা নামিবার সময় উত্তীর্ণ হইয়া গিয়াছে, কিন্তু এখনো বর্ষা নামে নাই। চারিদিকে আগুন ছুটিতেছে। মনে হয় আর 2-4 দিন বৃষ্টি না নামিলে গয়া শহরের লোকগুলোর অচিরাত গয়া প্রাপ্তি ঘটিবে। একটি পাকা বাড়ি, দ্বিপ্রহরে তাহার দরজা জানলা সব বন্ধ। দেখিলে সন্দেহ হয় বাড়ির অধিবাসীরা বাড়ি ছাড়িয়া পালাইয়াছে, কিন্তু আসলে তা নয়। বাড়ির যিনি কর্তা তিনি গৃহিণী ও পুত্রবধূকে লইয়া দার্জিলিং পালাইয়াছেন বটে, কিন্তু বাকি সকলে বাড়িতেই আছে। ইহারা সংখ্যায় 3 জন। এক কর্তার পুত্র সুনীল, সে কলেজের ছুটিতে বাড়ি আসিয়া বিরহ এবং গ্রীষ্মের তাপে দগ্ধ হইতেছে, কারণ বউ দার্জিলিংয়ে। 2 সুনীলের বিবাহিতা ছোট বোন অনিলা, সে শ্বশুরবাড়ি হইতে অনেক দিন বাপের বাড়ি আসিয়াছে। শীঘ্রই শ্বশুর তাহাকে লইয়া যাইবেন, তাই সে দার্জিলিং যাইতে পারে নাই। 3 তাহাদের ঠাকুরমা, বৃদ্ধা অতিশয় জবরদস্ত ও কড়া মেজাজের লোক। বাড়ি হইতে তাহাকে নাড়ানো কাহারও সাধ্য নয়। দ্বিতলের একটি ঘরে অনিলা দ্বার বন্ধ করিয়া আঁচল ঘুরাইয়া ঘুরাইয়া নিজেকে বাতাস করিতে করিতে ঘুরিয়া বেড়াইতেছিল। আরেকটি ঘরে সুনীল লুঙ্গি পরিয়া গায়ে ভিজা গামছা জড়াইয়া মেঝের ওপর পড়িয়াছিল। তাহার চক্ষু কড়িকাঠের দিকে, মন দার্জিলিং পাহাড়ে। দার্জিলিং পাহাড়ে গিয়াও মন কিন্তু তিল মাত্র ঠান্ডা হয় নাই। দেহ মনের উত্তাপে গামছা যখন শুকাইয়া যাইতেছে, তখন সে কুঁজার জলে গামছা ভিজাইয়া আবার গায়ে জড়াইতেছে। ঠং ঠং করিয়া ঘড়িতে 2টা বাজিল। এখনো 4 ঘন্টা এই বহ্নি প্রদাহ চলিবে। আকাশে সূর্যদেব ভস্মলোচন সন্ন্যাসীর মতো এক দৃষ্টে তাকাইয়া আছেন। অনিলা আঁচলটা গায়ে জড়াইয়া ঘর হইতে বাহির হইল। সুনীলের দরজায় করাঘাত করিয়া অবসন্নে কণ্ঠে ডাকিল, দাদা। সুনীল দরজা খুলিয়া দিল। 2 ভাই বোন কিছুক্ষণ ঘোলাটে চোখে পরস্পরের পানে চাহিয়া রহিল। তারপর সুনীল বলিল, কি চাই? ক্লান্ত মিনতি ভরা সুরে অনিলা বলিল, দাদা একটা কাজ করবে? সন্দিগ্ধভাবে সুনীল বলিল, কি কাজ? এ অবস্থায় কাজের নাম শুনিলেই মন শঙ্কিত হইয়া ওঠে। অনিলা বলিল, আমার গলায় দড়ি বেঁধে কুয়োতে চোবাতে পারো, তবু যদি একটু ঠান্ডা পাই। সুনীল একটু বিবেচনা করিয়া বলিল, চোবাতে পারি, কিন্তু তাতে আমার লাভ কি? আমার শরীর তো ঠান্ডা হবে না। অনিলা বলিল, তোমার শরীর ঠান্ডার দরকার কি? তোমার অর্ধাঙ্গিনী দার্জিলিংয়ে আছেন, তাকে চিঠি লেখো না, শরীর আপনি জুড়িয়ে যাবে। সুনীলের নাসারন্ধ্র স্ফীত হইল। সে বলিল, চিঠি লিখব? অর্ধাঙ্গিনীকে চিঠি লিখব? এ জন্মে আর নয়, অরুচি হয়ে গেছে। ভিজা গামছা বুকে ঘষিয়া বক্ষস্থল কিঞ্চিত শীতল করিয়া বলিল, চিঠি লিখলেই যদি শরীর জুড়িয়ে যায়, তুই হেবকে চিঠি লিখতে জানা? হাবু অনিলার স্বামীর ডাকনাম। তাহাকে হেব বলিয়া উল্লেখ করিলে অনিলা চটিয়া যাইত, কিন্তু আজ তাহার রাগ হইল না। বস্তুত স্বামীর চিঠি কয়েকদিন হইল আসিয়াছে, কিন্তু সে রাগ করিয়া উত্তর দেয় নাই। বিবাহিতা যুবতীদের এমনই স্বভাব, ক্লেশের কোনো কারণ ঘটিলেই তাহাদের সমস্ত রাগ পতি দেবতার উপর গিয়া পড়ে। অনিলা বলিল, বাজে কথা বলো না, ওর ওপর আমার আর একটুও ইয়ে নেই, যদি কোনো উপায় থাকে তো বল। সুনীল বলিল, একমাত্র উপায় যজ্ঞ করা।
আমাদের সংস্কৃতের অধ্যাপক সেদিন বলছিলেন, যজ্ঞ করলে বৃষ্টি হয়, যজ্ঞাৎ ভবতি পর্জনা। অনিলার মাথার মধ্যে বিদ্যুৎ খেলিয়া গেল। সে বিস্ফারিত চক্ষে চাহিয়া বলিল, দাদা। সুনীল বলিল, কি? অনিলা রুদ্ধশ্বাসে বলিল, বড়ি। সুনীলের শঙ্কা হইল। গরমে অনিলার মাথার ঘিলু গলিয়া গিয়াছে, তাই সে এলোমেলো কথা বলিতেছে। বড়ি? কিসের বড়ি? আরে বড়ি বড়ি, বড়া বড়ি, নাম শোনোনি কখনো? শুনেছি। তা কি হয়েছে? বলছি, ঠাকুমা যদি বড়ি দেন তাহলে নিশ্চয়ই বৃষ্টি হবে। আজ পর্যন্ত কখনো মিথ্যে হয়নি। কথাটা সত্য। সেকালে ঋষিরা যজ্ঞ করিলে বৃষ্টি হইত কিনা এতকাল পরে তাহা নিঃসংশয় বলা যায় না, কিন্তু ঠাকুরমা বড়ি দিলে বৃষ্টি নামিবে। আজ পর্যন্ত ইহার অন্যথা হয় নাই। এ বিষয়ে ঠাকুরমার ব্যতিক্রমহীন রেকর্ড আছে। তিনি শেষ পর্যন্ত রাগ করিয়া বড়ি দেওয়াই ছাড়িয়া দিয়াছেন। সুনীল একটু উৎফুল্ল হইয়া বলিল, বুদ্ধিটা মন্দ বার করিস, কিন্তু বুড়িকে রাজি করানো শক্ত হবে। অনিলা তাহার হাত ধরিয়া টানিয়া বলিল, চলো না দাদা, চেষ্টা করে দেখি, যেমন করে পারি রাজি করাবো। আমার ডাল ভিজানো আছে, বড়ার অম্বল করব বলে ভিজিয়েছিলাম। সুনীল বলিল, আচ্ছা তুই এগো, আমি লুঙ্গিটা ছেড়ে যাচ্ছি। ঠাকুরমা দুচক্ষে লুঙ্গি পরা দেখিতে পারেন। লুঙ্গি পরিয়া তাহার সম্মুখে উপস্থিত হইলে কার্যসিদ্ধি তো হইবেই না, অনর্থক বকুনি খাইতে হইবে। নিচের তলায় ঠাকুর ঘরটি সবচেয়ে ঠান্ডা, কারণ এই ঘরে সংসারের পানীয় জলের ঘড়াগুলি থাকে। ঠাকুরমা মেঝে শুইয়া এক হাতে পাখা নাড়িতেছিলেন, অন্য হাতে মহাভারত বাগাইয়া ধরিয়া পড়িবার চেষ্টা করিতেছেন। অনিলা প্রবেশ করিয়া বলিল, ও মা, তুমি ঘুমোনি দিদি? তা এই গরমে কি আর ঘুম হয়? পাখা নেড়ে নেড়ে হাতটা বোধহয় ধরে গেছে। দাও দাও, আমি বাতাস করছি। শিয়রের কাছে বসিয়া অনিলা ঠাকুরমার হাত হইতে পাখা লইয়া জোরে জোরে বাতাস করিতে লাগিল। ঠাকুরমার মুখখানি ঝুনা নারিকেলের মতো, বাহিরে শুষ্ক হইলেও ভিতরে শ্বাস আছে। তিনি নাতনির প্রতি একটি তীক্ষ্ণ কটাক্ষপাত করিলেন, কিন্তু কিছু বলিলেন না। অনিলা বলিল, বাবা, কি গরমই পড়েছে এবার, চিংড়ি পোড়া হয়ে গেল। এমন গরম আগে আর কখনো পড়েনি। ঠাকুরমা বলিলেন, কেন পড়বে না, ফি বছরই পড়ে। এই সময় সুনীল প্রবেশ করিল। বিনা বাক্য ব্যয়ে ঠাকুমার পায়ের কাছে বসিল এবং তাহার একটা পা কোলের ওপর তুলিয়া লইয়া টিপিতে আরম্ভ করিল। বৃদ্ধা ক্রুব্ধ বিস্ময়ে ঘাট তুলিয়া বলিলেন, মোলো, ঠ্যাং ছেড়ে দে শিগগির, আজ তোদের হয়েছে কি বলতো? সুনীল বলিল, হবে আবার কি দিদি, কিছুই না। সবাই বলে আজকালকার ছেলেমেয়েরা গুরুজনদের ভক্তি ছেদ্দা করতে জানে না, তাই দেখিয়ে দিচ্ছি। গুরুজনের মতো গুরুজন পেলেই ভক্তি ছেদ্দা করা যায়, বলিয়া আরও প্রবল বেগে পা টিপিতে লাগিল। অনিলা পাখা চালাইতে চালাইতে বলিল, যাই বল, মা বাবা শ্বশুর শাশুড়ি সকলেরই আছে, তাদের কি আমরা ভক্তি করি না? কিন্তু এমন ঠাকমা কটা লোকের আছে বল দেখি, আমাদের কি ভাগ্যি, তাই না রে দাদা? ঠাকুরমা উঠিয়া বসিলেন। পর্যায়ক্রমে নাতি ও নাতিনীকে নিরীক্ষণ করিয়া কড়া সুরে বলিলেন, কি মতলব তোদের বল দেখি? ঠিক দুপুরবেলা আমাকে ছেঁদো কথা শোনাতে এলি কেন? সুনীল আহত স্বরে বলিল, কোথায় ভাবলাম
দুপুরবেলাটা বৃথাই কেটে যাচ্ছে, যাই ঠাকুরমার সেবা করি গে, তবু পরকালের একটা কাজ হবে। তা তুমি বলছো ছেদো কথা, তবে আর আমরা যাই কোথায় বলিয়া গভীর দীর্ঘশ্বাস মোচন করি। অনিলা বলিল, শুধু কি তাই, বাবা দার্জিলিং থেকে চিঠি লিখছেন, তোর ঠাকুরমার দেখাশোনা করছিস তো? বাবা যদি এসে দেখেন। ঠাকুমা ধমক দিয়া বলিলেন, আ গেল যা, ইনি আবার ঢাকের পেছনে ট্যামটেমি এলেন। যা বেরো আমার ঘর থেকে, দুটো ভূত পেতনি জুটেছে। ভূত পেতনি কিন্তু নাছোড়বান্দা। সুনীল আবার ঠাকুমার পা টানিয়া টিপিবার উপক্রম করিল। ঠাকুরমা অনিলার হাত হইতে পাখা কাড়িয়া লইয়া সুনীলের পিঠে এক ঘা বসাইয়া দিলেন। তোরা যাবি না আমার হাত জ্বালিয়ে খাবি? বেরো শিগগির, আমি এখন দ্রৌপদীর রন্ধন উপাখ্যান পড়ছি। সুনীল এইরূপ একটা সুযোগেরই অপেক্ষা করিতেছিল। বলিয়া উঠিল, দ্রৌপদীর রন্ধন উপাখ্যান? রন্ধনের কি জানতো দ্রৌপদী? তোমার মতো বড়ি দিতে জানতো? অনিলা অমনি বলিল, সে আর জানতে হয় না, দ্রৌপদী তো তস্যকালের মেয়ে। আজকালই বা কটা মেয়ে ঠাকুরমার মতো বড়ি দিতে পারে বল? সরোজিনী নাইডু পারে, বিজয়লক্ষ্মী পণ্ডিত পারে। আহা, সেই কবে ঠাকমার বড়ি খেয়েছি, এখনো যেন মুখে লেগে আছে। সুনীল সশব্দে ঝোল টানিয়া বলিল, বলিসনি বলিসনি, আমার জিভে জল আসছে। ঠাকুমার মনটা নরম হইল, কিন্তু সন্দেহ দূর হইল না। তিনি বলিলেন, নে, আর ন্যাকড়া করতে হবে না, আসল কথাটা কি তাই বল, কি চাস তোরা? সুনীল অবাক হইয়া বলিল, চাইব আবার কি, তোমার একটু সেবা করতে চাই। তবে বড়ির কথায় মনে পড়ে গেল, কতদিন তোমার বড়ি খাইনি দিদি, দুটি বড়ি পারো না দিদি? অনিলা বলিল, হ্যাঁ দিদি, লক্ষ্মীটি দিদি, আমার ডাল ভিজানো আছে, আমি এক্ষুনি বেটে দিচ্ছি। কিছুক্ষণ ঠাকুমার কলহ কলিত কণ্ঠের সহিত নাতি নাতনির করুণ মিনতি মিশ্রিত হইল। তারপর বৃদ্ধা পরাভূত হইলেন, কিন্তু আদৌ উহারা যে বড়ি পাড়াইবার মতলবেই আসিয়াছিল তাহা ধরিতে পারিলেন না। বেলা 3টের সময় ঠাকুরমা তেল মাখানো থালায় কয়েকটি বড়ি পাড়িয়া রোদে দিলেন। বেলা 4টের সময় আকাশের কোণে সিংহের মতো স্ফীত কেশর কয়েকটা মেঘ মাথা তুলিল। দেখিতে দেখিতে গুরু গুরু ধ্বনির সহিত বর্ষণ শুরু হইয়া গেল। অতি ভৈরব হরস, কীর্তি সৌরভ রভস, কিছুই বাদ পড়িল না। ঠাকুরমার বড়ি ভাসিয়া গেল। কিন্তু ইহাই একমাত্র অলৌকিক ঘটনা নয়। পুলক রোমাঞ্চিত রাত্রি, বৃষ্টির উদ্দাম প্রগল্ভতা কমিয়াছে, টিপি টিপি মেঘ বধূরা যেন অভিসারে চলিয়াছে। সুনীল নিজের ঘরে চিঠি লিখিতে বসিয়াছে, প্রিয়তমা সু, আজ প্রথম বৃষ্টি নেমেছে। অনিলা নিজের ঘরে দ্বার রুদ্ধ করিয়া চিঠি লিখিতেছে, প্রিয়তমে সু,